boiler designed to safely components and is manufactured from high-strength steel with welded construction. এই স্বল্প সময়ের মধ্যে একটা যন্ত্রের ভিডিও দেখলাম। এই যন্ত্রটা, এইটার নাম হচ্ছে বয়লার। এটা দিয়ে কি করে? এটা দিয়ে মূলত স্টিম উৎপাদন করে। একেবারে আপনাদের দেখার জন্য, একেবারে বোঝার জন্য যেভাবে তৈরি করা প্রয়োজন সেভাবে মূলত এটা তৈরি করা আছে। এই যন্ত্রটা কি কাজে ব্যবহার করা হয়? এই যন্ত্রটা ব্যবহার করা হয় স্টিম বা বাষ্প উৎপাদন করার জন্য। এই বাষ্পগুলো মূলত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেহেতু স্টিমের ব্যবহারটা বহুল, সেই ক্ষেত্রে বয়লার যদি আপনি শিখতে পারেন বা বয়লারের সিস্টেমটা কিভাবে কাজ করে, কিভাবে এটা দিয়ে স্টিম উৎপাদন করা হয়, এটার কি ধরনের সমস্যা হয়, সেইগুলো সম্বন্ধে যদি জানতে পারেন, তাহলে মূলত ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা লেখাপড়া করছেন তাদের ক্যারিয়ারে গ্রোথ করাটা অনেক সহজ। আর যারা বয়লারের সাথে সম্পৃক্ত, ডিরেক্ট বয়লার অপারেটর হিসেবে চাকরি করতেছেন অলরেডি, কিংবা ভবিষ্যতে করতে চান, কিংবা এই মুহূর্তে সহকারী হিসেবে আছেন, তাদের জন্য বয়লার সম্বন্ধে বিস্তারিত জানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মানে এতটাই প্রয়োজনীয় যে আপনি সামনে যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষার পরে এটার প্রয়োজন বুঝতে পারবেন। কেন পরে বুঝতে পারবেন? যখন দেখবেন আপনার সাথে আরেকজন ব্যক্তি চাকরি করতো, ও লেখাপড়া করে ভালোভাবে শিখে টিকে পরীক্ষা দিতে গেছে, আর আপনি শুধুমাত্র বয়লার অপারেশন করেছেন, করে পরীক্ষা দিতে গেছেন। তো ও খাতায় সুন্দর করে লিখতে পারে, মুখে বলতে পারে, সেই ক্ষেত্রে কি হয়েছে? সে পাশ করে গেছে। আর আপনি অনেক ভালো কাজ পারেন কিন্তু মুখে প্রশ্নের উত্তর দিতে পারেন না, খাতায় লিখতে পারেন না, তাহলে কি হবে? আপনি পাশ করতে পারবেন না। আর পাশ করতে না পারলে, যেহেতু আপনার সার্টিফিকেট নেই, সেই ক্ষেত্রে আপনাকে আরো 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত সহকারী অপারেটর হিসেবেই চাকরি করে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনার বেতনও কম থাকবে, আপনাকে কেউ অপারেটর হিসেবেও মূল্যায়ন করবে না। সেই জন্য যখন পরীক্ষা একবার হবে, তারপরে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ভুলটা কি ছিল বা আপনার লেগিংস গুলোর কারণে আপনার কত বড় ক্ষতি হয়েছে। সেই জন্য কি করতে হবে? অবশ্যই বয়লার সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তো এটাতে কি করা হচ্ছে? স্টিম উৎপাদন করা হচ্ছে। কিভাবে স্টিম উৎপাদন করা হচ্ছে? এই যে এখানে একটা যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন, এই যন্ত্রাংশটার নাম হচ্ছে, টোটালটা মিলে বার্নার। এই বার্নার দিয়ে কি করা হয়? আপনারা সচরাচর বার্ন করা বলতে পোড়ানো বুঝেন। বার্ন যে ইংরেজি শব্দ, এই ইংরেজি শব্দের বাংলা অর্থ হচ্ছে পোড়ানো। তো যেহেতু বার্ন থেকে বার্নার শব্দটা চলে আসছে, সেই ক্ষেত্রে এখানে কোনো কিছু পোড়ানো বা আগুন জ্বালানো এই অর্থে বার্নার শব্দটা ব্যবহার করা হয় এই যন্ত্রের নাম হিসেবে। তো এইটা মূলত কি করে? এইখানে গ্যাসকে আগুনে রূপান্তরিত করার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা কমপ্লিট করা হয়, করার মাধ্যমে সামনে গিয়ে এখানে আগুনটা আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন, এখানে আগুনটা জ্বলে। আমি যদি এটা অন করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত প্রথমে কি হলো? আগুন জ্বললো। তো আগুন জ্বলার ফলে এই যে বয়লারটা, এর ভিতরে তাপমাত্রা উৎপাদন হচ্ছে। তো যেহেতু তাপমাত্রা উৎপাদন হচ্ছে, সেই ক্ষেত্রে এর ভিতরে থাকা পানিগুলা স্টিমে রূপান্তরিত হবে। কিভাবে স্টিমে রূপান্তরিত হবে? এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে কি সিস্টেম গুলো আছে। এর ভিতরে টিউব আছে। তো এই টিউব গুলোর মধ্যে দিয়ে যখন ওই আগুন গুলা প্রবেশ করবে, তখন এই টিউব গুলো অবশ্যই গরম হবে। সাধারণ হিসাবে বাসা বাড়িতে যদি পাতিলের নিচে আগুন জ্বালান, তাহলে কি হবে? পাতিলটা গরম হবে। আর পাতিলটা যখন গরম হবে, পাতিলের সংস্পর্শে থাকা পানিগুলা, ভাত তরকারি যাই রাখেন, সেগুলা গরম হয়ে আস্তে আস্তে প্রসেস কমপ্লিট হবে। তো একইভাবে এই বয়লারের মধ্যে যে টিউব গুলা থাকে, এই টিউব গুলা গরম হবে। সেটা ফায়ার টিউব হোক, ওয়াটার টিউব হোক, সেই প্রশ্নে আমি পরে যাচ্ছি। তো এখানে কি হচ্ছে? এখানে টিউব গুলা গরম যখন হচ্ছে, তখন গরম টিউব গুলা পানিকে গরম করতেছে, এবং গরম যখন করতেছে তখন আস্তে আস্তে এই পানিগুলা স্টিমে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এইটা মূলত বেসিক একেবারে কনসেপ্ট। এইভাবে বয়লারের মধ্যে স্টিম উৎপাদন হয়। আর এই স্টিম উৎপাদন করার জন্য বিভিন্ন রকম প্রসেস কাজ করে। এর মধ্যে বিভিন্ন রকমের যন্ত্রাংশের সমন্বয়ে এই বয়লারটা উৎপাদন করা হয় বা বয়লারটাকে তৈরি করা হয়। এটা মূলত একটা ছোট বয়লারের জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এত বড় বড় বয়লার আছে, 5 তলা, 7 তলা, 10 তলা বিল্ডিং এর সমান সমান এক একটা বয়লার আছে। সেগুলা 100 টন, 200 টন ক্যাপাসিটি, সেগুলাতে 100 কেজি, 200 কেজি, 300 কেজি প্রেসার হয়। এরকম প্রেসারের, এরকম ক্যাপাসিটির বয়লারও বাংলাদেশেও আছে। মেঘনা ঘাটের কথা যে প্রথমে বললাম, মেঘনা ঘাটেও একটা বয়লার আছে, এরকম বিশাল বড় একটা বয়লার আছে। তো এক একটা বয়লার এক এক রকম হয়। ফায়ার টিউব হয়, ওয়াটার টিউব হয়, বিভিন্ন জায়গায় বসানোর উপর নির্ভর করে এগুলা হয়। ইনডোর, আউটডোর হয়,
তারপরে প্যাকেজ বয়লার হয়, ফিল্ড ডিরেক্টেড বয়লার হয়, এরকম বিভিন্ন রকমের বয়লার হয়। তো এই বয়লার গুলা সম্বন্ধে যদি আপনি শিখতে পারেন তাহলে কি হবে, আপনার ক্যারিয়ারটাকে সহজেই আপনি সামনের দিকে নিয়ে যেতে পারবেন। এখন সামনের দিকে নিয়ে যেতে হলে আপনার বয়লার সম্বন্ধে কি কি জানা প্রয়োজন, আর আমরা মূলত বয়লার ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কোর্সে কোন কোন জিনিসগুলো শিখাই আপনাকে। এই কোর্সটাতে একেবারে প্রথম আপনার ক্যারিয়ারটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারেন সেই বিষয়গুলো আপনাকে শেখানো হয়। ভবিষ্যতে কি করতে চান এটাই যদি আপনার সঠিক ধারণা না থাকে তাহলে আপনার সামনের দিকে আগানোটা অনেক কঠিন। যেমন অনেকেরই ইচ্ছা থাকে, সাপোজ আপনাকে বলা হয়েছে যে তোমার ইচ্ছা কি বা ভবিষ্যৎ প্ল্যান কি, আপনি বললেন যে আমার ভালো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। তো ভালোর মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক সংজ্ঞা আছে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার লেভেল কি, আপনার এই লেভেল থেকে কত দূর আপনাকে যেতে হবে, বা আপনি যেই সেক্টরে আছেন সেই সেক্টর থেকে সবাই অন্যান্যরা কত দূর পর্যন্ত যেতে পারে, এবং আপনি মূলত নিজেকে ওই পর্যায়ে নিতে চাচ্ছেন কিনা সেই অনুযায়ী আপনাকে ধাপে ধাপে নিজের ক্যারিয়ার পথটাকে গুছাইতে হবে, গুছিয়ে সেই অনুযায়ী আগাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ক্যারিয়ার প্ল্যান সম্বন্ধে বোঝানো হবে এবং সেইগুলা কিভাবে গুছাবেন সেই সম্বন্ধে আপনাকে শেখানো হবে। ধরেন আপনি একজন ব্যক্তির সাথে সুন্দরভাবে আলোচনা করতেছেন, আলোচনা করতে করতে হঠাৎ করে এমন একটা কথা আসলো, এই জায়গাতেই বলা দরকার ছিল, কিন্তু আপনি বুঝেন যে এখানে বলা দরকার কিন্তু বলাটা উচিত না, কারণ এটা বললে একটা ঝামেলা তৈরি হবে, কিংবা সব জায়গায় সব কথা বলা যায় না। আমরা চাই যে বলতে, কিন্তু সবাই নিজের দায়িত্বের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে সবাইকে সবকিছু বলতে পারি না। তো আসলে একজন ব্যক্তির সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে, কোন জায়গায় কোন ধরনের কথা বলতে হবে, আপনি এক জায়গায় যাচ্ছেন সেই ব্যক্তিকে কিভাবে ইমপ্রেস করবেন, আপনি খুব স্বল্প সময়ের মধ্যে কিভাবে তার সাথে একটা সম্পর্ক তৈরি করবেন। সম্পর্ক বলতে এরকম না যে তার সাথে প্রেমের সম্পর্ক করবেন, তার সাথে ভালোবাসার সম্পর্ক করবেন, তাকে 500 টাকা দিয়ে বলবেন যে ঠিক আছে ভাই চলো যায় চা সিগারেট খাই, অমুক করি তমুক করি, তাহলে সম্পর্ক তৈরি হবে। মূলত বিষয়গুলো এরকম না। কমিউনিকেশন একটা বিশাল পার্ট লাইফে। আপনি একেবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনার বাবা মার সাথে, বন্ধু বান্ধবের সাথে, আপনার নির্দিষ্ট সার্কেলের সাথে কমিউনিকেশন করেই বড় হচ্ছেন। অনেকে বলে ও তো কথা বলতে জানে না, অনেকে বলে যে এ বেশি কথা বলে, অনেকে বলে যে ওর আশপাশে যে বসলে এর কথা বলতে বলতে মাথা পাগল করে দেয়, আবার অনেকে বলে যে এর কথা বলার ধরনটা অনেক সুন্দর, এই কথা বললে এর কথাগুলো রাখার মতন কথা। তো এই যে একজন ব্যক্তির কথা শুনে সবাই তার কথাই ইমপ্রেস হচ্ছে, আর আপনার কথা শুনলে তারা বলতেছে ও বেশি কথা বলে, অথবা সে ভাব নিয়ে কথা বলে, কিংবা সে তো কথাই বলে না, মনে হয় কথাই জানে না, এর সাথে কি কথা বলবো। তো বিষয়গুলো হচ্ছে এরকম। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিকেশন সম্বন্ধে জানতে হবে। কমিউনিকেশন সম্বন্ধে জানার জন্য আপনাকে অবশ্যই এফোর্ট দিতে হবে, এবং কোন কোন জায়গায় ভুল হচ্ছে আপনার, কেন আপনি একটা ফ্যাক্টরিতে যাওয়ার পরে চাকরিটা পাচ্ছেন না, অথবা কেন আপনার ওই জায়গাতে সঠিক অপরচুনিটিটা পাওয়া সম্ভব হচ্ছে না, এই বিষয়গুলো এই কমিউনিকেশনের সাথে সম্পৃক্ত। সেই জন্য আপনাকে এই বিষয়টা জানতে হবে। আপনি যদি বয়লারেই চাকরি করতে চান, অথবা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার এই সেক্টরগুলোতে থাকেন, মেইনটেনেন্স কিংবা ইউটিলিটি ডিপার্টমেন্টে চাকরি করেন, তাহলে আপনার বয়লারের যে কম্পোনেন্ট গুলো আছে এই কম্পোনেন্ট গুলো সম্বন্ধে জানতে হবে। যেমন প্রথমে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে বয়লারের বার্নার, এটাকে কেন বার্নার বলা হয়, এটা কিভাবে আগুন তৈরি করে, বা এটার প্রসেসটা কি, এখানে কিভাবে আগুনটা ধাপে ধাপে জ্বলে, এই বিষয়গুলো যেমন একজন অপারেটরের জানা প্রয়োজন, তেমনি একজন ব্যক্তি যে ইউটিলিটি কিংবা মেইনটেনেন্স ডিপার্টমেন্টে চাকরি করতেছে তারও জানা প্রয়োজন। কেন জানা প্রয়োজন? আপনি আজীবন আপনার এই পদে থাকবেন না। আপনাকে যখন একটা দায়িত্ব দেওয়া হবে, যেমন আপনি একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তখন আপনাকে কি করতে হবে, বয়লারের সমস্যা হইলে বয়লারের সমস্যাটাও সমাধান করতে হবে। সিলার, জেনারেটর, কম্প্রেসর যেটারই সমস্যা হোক না কেন, আপনার সেইখানে গিয়ে সেই সমস্যার সমাধান করতে হবে। তারপরে একটা পর্যায়ে গিয়ে আপনারা সমস্যা সমাধান করতে হবে না, আপনি কিছু ব্যক্তিকে নিয়ে ওই সমস্যাটা সমাধান করার কাজ তাদেরকে দিয়ে করাবেন। এবং একটা পর্যায়ে গিয়ে যখন আপনি ম্যানেজার হয়ে যাবেন, তখন আপনি ইঞ্জিনিয়ারদেরকে কিংবা ইনচার্জদেরকে অর্ডার করবেন যে ওই সমস্যাটা রয়েছে ওটাকে ঠিক করা হয়েছে। যখন বলবে যে না ঠিক করা হয় নাই, তখন বলবে যে কেন ঠিক করা হয় নাই, কিংবা ঠিক করার জন্য অর্ডার করবেন যে আজকের মধ্যে এই সমস্যাটা সমাধান করো। তো আপনার যদি ন্যূনতম জ্ঞান না থাকে একটা ডিভাইস সম্বন্ধে বা একটা যন্ত্র সম্বন্ধে, তাহলে আপনি বলতে পারবেন না, কিংবা
আপনি সব জানবেন না, কিন্তু ন্যূনতম কিছু ধারণা আপনার থাকা লাগবে। সেই ধারণাগুলো মূলত আমাদের এই যে বয়লার ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কোর্স, এই কোর্সেও আপনি পাবেন। যে একটা বয়লারের বার্নার কি, বয়লারের ফটোসেল কি, যেমনটা এক ভাই বলেছিলেন যে বয়লারের ফটোসেল আসলে কি। এই জায়গাতে ধরেন আপনার এই বার্নারটা এই বডির সাথে লাগানো আছে, এটা তো এখন একটু আলাদা করে রাখা আছে, তো এই বার্নারটা বয়লারের সাথে লাগানো আছে, সেই ক্ষেত্রে তো বাইরে থেকে আগুনটা আপনি দেখতে পারবেন না, একটু দূর থেকে, কিংবা সব সময় আপনি এটার দিকে তাকিয়ে থাকতে পারবেন না। তাহলে কি করতে হবে, আপনাকে এই জায়গা বরাবর একটা ফটোসেল লাগাইতে হবে। ফটোসেল বলেন, লাইট ডিটেক্টিং সেন্সর বলেন, বা ইউভি সেন্সর বলেন, বা যেটাই বলেন, আপনি এখানে একটা সেন্সর লাগাইতে হবে। তাহলে কি হবে, এই সেন্সরটা ভিতরের আলোটা ডিটেক্ট করতে পারবে। যখন ভিতরের আলোটা ডিটেক্ট করতে পারবে, তখন সে সব সময় এখানে থাকা একটা কন্ট্রোলারকে, এরকম একটা কন্ট্রোলার, বা এখানে একটা কন্ট্রোলিং বক্স থাকবে, এই কন্ট্রোলার, অথবা এখানে বার্নারের সাথে একটা বক্স থাকবে, এই কন্ট্রোলারকে সে সব সময় কন্টিনিউয়াসলি ডাটা আদান প্রদান করতে থাকবে যে এই মুহূর্তে ভিতরে আগুন দেখতে পাচ্ছি। এছাড়াও এটার কাজ কি, শুধুমাত্র যে এই কাজই করবে তা না। একটা বয়লার যখন রানিং হবে, তখন এই বয়লারের মধ্যে দুইটা ধাপে আগুনটা জ্বলবে। ধরেন আপনি আপনার একটা জায়গাতে, সেটা বাসা বাড়ি হোক কিংবা যে কোনো জায়গাতে আগুন জ্বালানোর চেষ্টা করতেছেন, কিছু পরিমাণ কাঠ এক জায়গায় রেখেছেন, রাখার পরে যেহেতু কাঠে আপনি সহজে আগুন ধরাইতে পারবেন না, তো কি করেছেন, ওই কাঠে কিছু পেট্রোল ঢেলে দিয়েছেন। দেওয়ার পরে আপনি যদি ওইখানে দেয়াশলাইয়ের কাঠে ছুঁড়ে ফেলে নেন, তাহলে দেখবেন যে ধাপ করে উঠেছে। কাছাকাছি থাকলে আপনার শরীরে এই তাপটা অনুভব হবে এবং চোখ মুখ ঝলসেও যেতে পারে। কেন হচ্ছে, কারণ ওই যে ডিজেলটা ঢেলেছিলেন, এইটা উদায়ী পদার্থ হওয়ার কারণে বাতাসের সাথে মিশে গেছে বা ছড়িয়ে যাচ্ছে। তো এটা যে জায়গা নিয়ে ছড়িয়ে গেছে, সেই জায়গা পর্যন্ত তাপটা ছড়িয়ে পড়েছে। আপনি যেহেতু কাছাকাছি ছিলেন, সেহেতু আপনার মুখে, আপনার শরীরে, হাতে, এই জায়গাগুলোতে তাপ অনুভব হয়েছে। তো একটা বয়লার যেহেতু আবদ্ধ জায়গা বা আবদ্ধ মেশিন, এই মেশিনের মধ্যে যখন এরকম অনেক পরিমাণ তেল বা গ্যাস বা ডিজেল বা অন্যান্য যে সকল আপনি জ্বালানি ব্যবহার করেন না কেন, সেটা রেখে যদি আপনি আগুন জ্বালাইতে চান, তাহলে কি হবে, এখানে হঠাৎ করে আগুন ধরে যাওয়ার কারণে অনেক প্রেসার তৈরি হবে বা অনেক এনার্জি তৈরি হবে। এই এনার্জির কারণে মূলত এই যে বার্নারটা দেখতে পাচ্ছেন, এই বার্নারটা পিছনের দিকে ছুটে চলে আসবে, হয়তো বা এটা ভেঙে চড়ে চারিদিকে ছড়িয়ে পড়বে, কিংবা এই যে সামনের অংশগুলো, এই অংশগুলো ভেঙে চড়ে সামনের দিকে বা পিছনের দিকে, এটা মূলত বয়লারের সামনের দিকে হইলেও আসবে, মূলত এই সামনের এটার দিকে যদি আমি ডিরেকশন দিই, তাহলে এইদিকে হচ্ছে সামনের দিকে, তো সামনের দিকে না এসে এগুলা এই পিছনের দিকে চলে আসবে, আর এটাকে মূলত ব্যাকফায়ার বলা হয়। এইভাবে মূলত আপনার বয়লারের মধ্যে ব্যাকফায়ার হতে পারে। তো যেহেতু বয়লারে ব্যাকফায়ার হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে সামান্য পরিমাণ আগুন জ্বালাইতে হবে। সামান্য পরিমাণ আগুনটা জ্বললে তারপরে সেখানে আপনি আস্তে আস্তে আপনার জ্বালানির পরিমাণ বৃদ্ধি করবেন, তখন আপনি আস্তে 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 100% লোডে চলে যেতে পারবেন। এই কাজটা মূলত করে এই যে এখানে ফটোসেল যেটা দেখানো হয়েছে, এই ফটোসেলটা, এই ফটোসেল কি করে, প্রথমে হঠাৎ করে যখন এখানে আগুন জ্বলে উঠে সামান্য পরিমাণে, তখন ফটোসেল দেখতে পায় যে এখানে আলো দেখা যাচ্ছে। তো এই আলোর উপস্থিতিটা কন্ট্রোলারকে বলে যে আমি এখন এখানে আলোর উপস্থিতি দেখতে পাচ্ছি, তার মানে বয়লারের মধ্যে আগুন ধরে উঠেছে, তুমি আস্তে আস্তে গ্যাসের পরিমাণটা বাড়াইতে থাকো। তো এই অবস্থায় কন্ট্রোলার আস্তে আস্তে গ্যাসের পরিমাণ বাড়াইতে থাকে, বাতাসের পরিমাণ বাড়াইতে থাকে, তখন মূলত বয়লারের ভিতরে আগুনটা আস্তে 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 100% চলে যায়। এই কাজটাও এই ফটোসেল বা লাইট ডিটেক্টিং সেন্সর বা ইউভি সেন্সর, যে যেটা বলে আর কি, মূলত বয়লারের ক্ষেত্রে ফটোসেল বলা হয়। তো এই ফটোসেলটা করে থাকে। তো এইভাবে মূলত আপনার প্রত্যেকটা যন্ত্রের, প্রত্যেকটা ডিভাইসের আপনার কাজ জানতে হবে, যেন ভবিষ্যতে যদি আপনাকে বলে যে এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করা উচিত, বা এটার কি ধরনের সমস্যা হয়েছে, আপনি বুঝতে পারেন এবং সেটা বলতে পারেন। এইভাবে মূলত আপনাকে প্রত্যেকটা যন্ত্রাংশের ডিটেলস বলা হবে, প্রত্যেকটা যন্ত্রাংশের ডিটেলস দেখানো হবে ভিডিওতে, যে কোনটা কি, কোনটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো দেখানো হবে আমাদের বয়লার ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কোর্সে। আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করবেন, অবশ্যই যেহেতু লেখাপড়া করেছেন বা অনেকে যেহেতু অলরেডি ফ্যাক্টরিতে চাকরি করতেছেন, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে জব করবেন। তো ইন্ডাস্ট্রিতে জব করতে হলে আপনার ডাব্লিউটিপি, ইটিপি, তারপর বয়লার, চিলার, জেনারেটর, কম্প্রেসর, এই যে মেশিনগুলো আছে বা সেকশনগুলো আছে, এই সেকশনগুলোতে বিভিন্ন রকম টেস্ট করে প্যারামিটারগুলো বুঝতে হবে।
এবং পানির ক্ষেত্রে যদি বলি ডাব্লিউটিপি, ইটিপি, বয়লার, সিলার, জেনারেটর, কম্প্রেসর, এইগুলোর যে পানি থাকে এই পানিগুলোকে আপনার ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করে তারপরে ব্যবহার করতে হবে। আপনারা যারা অলরেডি বয়লারে আছেন তারা বয়লার সম্বন্ধে জানেন যে বয়লারে পানি ছাড়া কোনোভাবেই কল্পনা করা যায় না। সেই ক্ষেত্রে পানিটাকে ট্রিটমেন্ট করে কোয়ালিটি ঠিক রেখে তারপরে ব্যবহার করতে হয়। এছাড়া ডাব্লিউটিপি, ইটিপি সম্বন্ধেও মোটামুটি জানেন, কিন্তু কম্প্রেসর, তারপরে সিলার, জেনারেটর, এগুলোতে যে পানি ব্যবহার করা হয় অনেকে হয়তো বা আশ্চর্য হয়ে যেতে পারেন যে এইখানে আবার কোন ধরনের পানি ব্যবহার করা হয়। মূলত এগুলাকে কুলিং করার জন্য পানি ব্যবহার করা হয়, এই যন্ত্রগুলোতেও পানির ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে ওই পানিগুলোরও কোয়ালিটি মেনটেন করতে হয়। এগুলো যদি হার্ডনেস অনেক বেড়ে যায়, তারপর পিএইচ অনেক কমে যায়, সেই ক্ষেত্রে ওই যে মেশিনগুলোর কথা বললাম, জেনারেটর, কম্প্রেসর, তারপরে সিলার, এইগুলার যে মেটালগুলো আছে এই মেটালগুলোকে ক্ষয় করে ফেলতে পারে এবং এইগুলার যে পাইপ লাইনগুলো আছে এইগুলোকেও ক্ষয় করে লিকেজ করে ফেলতে পারে। সেই জন্য পানির প্যারামিটার, পানির কোয়ালিটি এইটা জানা সবার জন্য বাধ্যতামূলক। সেটা আপনি বয়লার চাকরি করেন, জেনারেটর, কম্প্রেসর, সিলার বা যে কোনো সেকশনে চাকরি করেন, আপনি ইন্ডাস্ট্রিতে চাকরি করলে আপনার বয়লারে শুধু না, সব ক্ষেত্রে পানির কোয়ালিটি সম্বন্ধে জানতে হবে। এই ক্ষেত্রে পিএইচ, টিডিএস, হার্ডনেস, সিলিকা, তারপরে আয়রন, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমাদের যে বয়লার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কোর্স আছে এই কোর্সে শেখানো হবে। আপনি যদি একটা মেশিন পরিচালনা করতে চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে এবং সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হবে। কেন এটা প্রয়োজন? আপনি একটা মেশিন পরিচালনা করতেছেন, সেই মেশিনটা কিভাবে পরিচালিত হবে, সেটা কিভাবে পরিচালিত করলে মূলত সঠিকভাবে পরিচালিত হবে সেটা আপনাকে বুঝতে হবে। ধরেন আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা আপনি রোদের মধ্যে নিয়ে গেছেন, গিয়ে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ভিডিও করতেছেন, ছবি তুলতেছেন, মোবাইলটা গরম হয়ে গেছে। আপনি ভাবলেন যে গরম তো হওয়ারই জিনিস, এটা নর্মাল বিষয়, মোবাইল তো গরম হবেই, ভিডিও করলে গরম হয়। আপনি এটা দিয়ে ভিডিও করতেছেন এক সময় যে কি হবে, ব্যাটারিটা ব্লাস্ট হবে অথবা মোবাইলটা গরম হয়ে বন্ধ হয়ে যাবে অথবা কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো মোবাইলের ক্ষেত্রে যদি এরকম হয়, অন্যান্য মেশিনগুলোর ক্ষেত্রেও সেম, আপনি যদি সঠিকভাবে অপারেট না করেন তাহলে সেগুলোও নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সেগুলা রানিং করা, অপারেশন করা, বন্ধ করা, ইমার্জেন্সি সময়ে শাটডাউন করা, এই প্রত্যেকটা প্রসিডিউর যদি সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রে সেটা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও যদি দুর্ঘটনা নাও ঘটে, দেখা যাবে যে সেটা বন্ধ হয়ে যাচ্ছে কিংবা সেটা সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণে ব্রেকডাউন হচ্ছে। তো সেই জন্য আপনি কিভাবে একটা বয়লার, সিলার, জেনারেটর, কম্প্রেসরের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধাপে ধাপে এটার এসওপি তৈরি করতে পারেন, সেই জিনিসগুলো আমাদের কোর্সে শেখানো হবে। এইটা আপনি যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো জায়গাতে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার কিংবা অন্য সেকশনে থাকেন, আপনি যদি চাকরি করেন এবং দায়িত্ব থাকেন, দায়িত্ব যদি না থাকে তাহলে আপনার এটা প্রয়োজন নাই। আপনি কোনো দায়িত্ব পালন করেন না, আপনার ড্যাম কেয়ার অবস্থা, তাইলে সেই ক্ষেত্রে আপনার চাকরি যাওয়ারও ভয় নাই বা চাকরি করারও ভয়, চিন্তা নাই, সেই ক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু যদি আপনাকে চাকরি করতে হয় তাহলে অবশ্যই এই জিনিসটা আপনার প্রয়োজন হবে। এসওপি পৃথিবীর যে কোনো মেশিন, যে কোনো জিনিস আপনি পরিচালনা করতে গেলে এটা আপনাকে মেনটেন করতে হবে। সেই জন্য অবশ্যই আপনাকে ধাপে ধাপে এই জিনিসটা শিখতে হবে। ধরেন আপনি আপনার মোটরসাইকেলটা চালাচ্ছেন, মোটরসাইকেল চালাইতে গিয়ে সামনে একটা কুকুর চলে এসেছে, আপনাকে কি করতে হবে? অবশ্যই ব্রেক করতে হবে। এখন ব্রেক করতে যায় যদি আপনি একেবারে প্রথমেই সামনের চাকার ব্রেক করেন তাইলে কি হবে? আপনি ব্রেক করেছিলেন থামার জন্য, দেখা যাচ্ছে যে উল্টে পড়ে গিয়ে আপনার হাত পা তো ভাঙবেই, আপনি মরেও যাইতে পারেন। তাহলে আপনাকে কি করা উচিত ছিল? অবশ্যই আপনাকে ওই পরিস্থিতিতে কিভাবে নিয়ন্ত্রিত ভাবে মোটরসাইকেলটাকে থামানো যায় কিংবা সাইড দিয়ে আপনাকে চলে যাওয়া যায় কিংবা অন্য যে কোনো প্রসিডিউর ফলো করে আপনার নিজের জন্য ক্ষতি না হয় সেই কাজটা করা উচিত ছিল। এবং সেটা একেবারে মিলি সেকেন্ডের মধ্যে আপনাকে এটা অ্যানালাইসিস করে মাথার মধ্যে নিয়ে এসে সেই কাজটা করা উচিত ছিল। কিন্তু আপনি কি করেছেন? সেটা না করে সামনের চাকার ব্রেক ধরেছেন, আপনি উল্টে গাড়ি টাড়ি নিয়ে পড়ে দেখা যাচ্ছে হাত পা ভেঙে হসপিটালে যাওয়া লাগতেছে। একইভাবে আপনি বয়লারে যদি চাকরি করেন, বয়লারে বিভিন্ন রকম ফল্ট হইতে পারে, ইমার্জেন্সি টাইম হইতে পারে বা ইমার্জেন্সি রেসপন্স করার প্রয়োজন হইতে পারে। তো সেই মুহূর্তগুলোতে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে, কখন আপনি ইমার্জেন্সি সুইচটা বন্ধ করবেন, কখন এই ইমার্জেন্সি সুইচটা বন্ধ করা যাবে না, কখন আপনি বয়লারের ভিতরে পানি প্রবেশ করাতে পারবেন, কখন আপনার বয়লারে পানি না থাকলেও বয়লারে পানি প্রবেশ করানো যাবে না,
বা এটা মেইনটেইন করতে হবে, কখন আপনার বয়লারের সেফটি ভালভটা ওপেন করতে হবে, কখন আপনাকে গিয়ে সেফটি ভালভের পরিবর্তে ব্লো ডাউন ভালভটা ওপেন করতে হবে, এই বিষয়গুলা জানতে হবে। না জানলে মূলত আপনি নিজেকেও বাঁচাইতে পারবেন না, ফ্যাক্টরিকেও রক্ষা করতে পারবেন না। দেখা যাবে যে আপনি নিজেও মরে গেছেন, ফ্যাক্টরিকেও মেরে ফেলছেন, বা ফ্যাক্টরিরও বিশাল অঙ্কের একটা লস করে ফেলেছেন। কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ইমার্জেন্সি রেসপন্স করতে হবে সেটা অবশ্যই জানতে হবে, এবং এই বিষয়গুলো আমাদের কোর্সে শেখানো হয়। আপনি যখন একজন ইঞ্জিনিয়ার হিসেবে, একজন অপারেটর হিসেবে, সিনিয়র অপারেটর হিসেবে, ইনচার্জ হিসেবে, ম্যানেজার হিসেবে কোন একটা ফ্যাক্টরিতে চাকরি করবেন, তখন আপনাকে মেইনটেনেন্স করতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর। হঠাৎ করে যদি বয়লার সমস্যা হয় বা যে কোনো জিনিসের যদি সমস্যা হয়, সেই সমস্যাটা তাৎক্ষণিকভাবে সমাধান করতে হবে, এবং কোনো সমস্যা হওয়ার আগেই কিছু কাজ আপনাকে করতে হবে। সেই কাজগুলা যখন আপনি করবেন তখন দেখা যাবে যে ওই রকম সমস্যা আর হচ্ছে না। যেমন ধরেন একটা বয়লারের ক্ষেত্রে যদি বলি, আপনি একটা বয়লার পরিচালনা করতেছেন, হঠাৎ করে বয়লারের বার্নারটা বন্ধ হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই বার্নারটা কেন বন্ধ হলো এটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সমস্যা সমাধান করতে হবে, না হলে বয়লার যদি বন্ধ থাকে তাহলে তো আপনার চাকরি থাকবে না। এবং ব্রেকডাউনের পরিমাণ যদি অনেক বেশি হয় এবং সঠিক কারণ যদি আপনি উল্লেখ না করতে পারেন, এবং রুট কজ অ্যানালাইসিস যদি আপনি না করতে পারেন, করে রিপোর্ট যদি না দিতে পারেন, অনেক ফ্যাক্টরি আছে আপনার বেতন পর্যন্ত কাটা যেতে পারে। সেই জন্য কি করতে হবে, আপনাকে সঠিক সময়ের মধ্যেই বা সমস্যা হওয়ার সাথে সাথে বয়লারটাকে ট্রাবল শুটিং করতে হবে। এরপরে ধরেন আপনার বয়লারে কিছু একটা পরিবর্তন হচ্ছে, যেমন বয়লারটা পরিচালিত হতে 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 বয়লারের মধ্যে স্কেল তৈরি হচ্ছে, বয়লারের টিউবের ভিতরে কালি জমা হচ্ছে, এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে। এগুলো কন্টিনিউয়াস প্রসেস, সব বয়লারই হবেই, হয়তোবা 2 দিনে হবে, অথবা 2 মাসে হবে, অথবা 2 বছরে হবে, কিন্তু এগুলো ঘটবেই। আপনি যেমন প্রথমে জন্মেছিলেন একটা ছোট বাচ্চা, এরপরে আস্তে আস্তে বড় হয়েছেন, এখন একটা পর্যায়ে এসেছেন, আস্তে আস্তে আপনার দাঁত পড়বে, চুল পড়বে, চোখে কম দেখবেন, আপনি নিজে যেমন পরিবর্তন হবেন তেমনি ভাবে বয়লারও পরিচালিত করতে 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 তারও একটা নির্দিষ্ট সময় পর গিয়ে কার্যক্ষমতা কমে যাবে। তো যখন কার্যক্ষমতা কমে যাবে তখন অবশ্যই আপনাকে কার্যক্ষমতা ফিরিয়ে আনতে হবে, না হলে 2 দিন পর পর তো বয়লার পরিবর্তন করা যাবে না। এরকম না যে আপনার শার্ট একটা ভালো লাগতেছে না, ময়লা হয়েছে, ফেলে দিলেন, আর একটা কিনে আনলেন। তো আপনাকে কি করতে হবে, ওই বয়লারের সমস্যাগুলো সমাধান করতে হবে, এবং যেন সমস্যা বড় আকার ধারণ না করে সেজন্য আগে থেকেই আপনাকে কিছু কাজ করতে হবে, যার মধ্যে ডিস্কেলিং বলেন, হাইড্রোলিক টেস্ট বলেন, এই কাজগুলা একটা নির্দিষ্ট সময় পর পর করতে হয়। এগুলার শিডিউল করতে হয়, প্ল্যানিং করতে হয়, তারপরে প্ল্যানিং করে সেই সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হয়। এই জন্য আপনি কিভাবে প্রিভেন্টিভ মেইনটেনেন্স করবেন, কিভাবে শিডিউল মেইনটেনেন্স করবেন, কিভাবে কারেক্টিভ মেইনটেনেন্স করবেন, এই কাজগুলা কিভাবে করবেন, কিভাবে প্ল্যানিং করবেন, এই জিনিসগুলো আপনাদের প্রত্যেককে জানতে হবে। শুধু বয়লারের ক্ষেত্রে না, সিলার, জেনারেটর, কম্প্রেসর যেটাই বলেন, প্রত্যেকটার ক্ষেত্রেই এগুলা প্রয়োজন হয়, এবং এইগুলা নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য আপনার প্ল্যানিং করতে হবে, সেই সক্ষমতা অর্জন করতে হবে। এই বিষয়গুলো মূলত আমাদের কোর্সে শিখতে পারবেন। ধরেন আপনি একটা বয়লার অপারেট করতেছেন, এই বয়লারটা অপারেট হওয়ার সময় এইটার প্রেসার তৈরি হচ্ছে, কিছু পরিমাণে স্টিম জেনারেট হচ্ছে, এরপরে এটার কখনো প্রেসার কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, হঠাৎ করে বয়লারটা বন্ধ হয়ে গেছে, কিংবা বয়লার নষ্ট হয়ে গেছে, এটা সমাধান করা যাচ্ছে না। তো এই যে প্রসেসগুলো হচ্ছে, এই প্রসেসের মধ্যে কখনো বয়লারের সমস্যা তৈরি হইলে কি কারণে সমস্যা হয়েছে, কখন থেকে সমস্যাগুলা বা কোন একটা পরিবর্তন শুরু হয়েছে, সেই সময় আপনাকে পরিবর্তনটা বোঝার জন্য এইটার কিছু চেকলিস্ট তৈরি করা হয়। চেকলিস্ট তৈরি করে সেই চেকলিস্ট অনুযায়ী প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সেটা চেক করতে হয়, সেটা দেখে দেখে বুঝতে হয় যে আমার বয়লারটা ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা। তো সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং সেটা তৈরি করার সক্ষমতা রাখতে হবে। দেখা গেল যে আপনি একটা গার্মেন্টসে চাকরি করেন, এই মুহূর্তে এরকম কোনো লগবুক মেইনটেনই করা হয় না, তো সেই ক্ষেত্রে আপনি একটা ভালো ফ্যাক্টরিতে চাকরি পেয়ে গেছেন, সেটা আপনার ভাগ্যের জন্য হোক, চেষ্টার জন্য হোক, বা যে কোনো ভাবে আপনি চাকরি পেয়ে গেছেন। তো ওই জায়গায় এগুলা মেইনটেইন করা হয়। তো আপনি যদি না জানেন, না বুঝেন, ওইখানে গিয়ে সবার সাথে তাল মিলাইতে পারবেন না, বা ওইখানে যদি নতুন ভাবে তৈরি করে দেওয়ার প্রয়োজন হয়, আপনাকে বললো যে ঠিক আছে আপনি তো ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন, একটা চেকলিস্ট তৈরি করেন, আপনি চেকলিস্টই তৈরি করতে পারেন না, আপনি মাইক্রোসফট এক্সেল এর কাজই জানেন না, তাহলে আপনি এটা তৈরি করতে পারবেন না। কিভাবে তৈরি করে আপনি জানেনই না, বুঝেনই না, একটা চেকলিস্ট কেমন হয় সেটাই আপনি বুঝেন না,
তাহলে আপনার সেখানে চাকরি করাটা পরবর্তীতে টাফ হয়ে যাবে, পরবর্তীতে আপনার ইনক্রিমেন্ট পাওয়া কিংবা অন্যান্য সব সুযোগ সুবিধা পাওয়াটা টাফ হয়ে যাবে। সেই জন্য আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। ধরেন আপনার হাতে থাকা মোবাইলটার কথাই যদি বলি, মোবাইলটা দিয়ে আপনি সকালবেলা চার্জ দিতেন, দেওয়ার পরে সারাদিন ব্যবহার করতে পারতেন, সারাদিন ভিডিও করতেন, গেমিং করতেন, তারপরে কথা বলতেন। এরপরে কিছুদিন পর দেখলেন যে মোবাইলে আর চার্জ থাকছে না। কি হচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা পর পরই চার্জ দেওয়া লাগতেছে। তাহলে অবশ্যই এই ফোনটার কার্যক্ষমতা কমে গেছে, আগের মতন আর কার্যক্ষমতা দেখাতে পারতেছে না। কেন দেখাতে পারতেছে না? ব্যাটারির হয়তো বা সমস্যা, অথবা সঠিকভাবে ব্যবহার করা হয় নাই, কিংবা যে কোনো একটা সমস্যা, শর্ট হয়ে গেছে কোথাও। তাহলে ওই কারণে মূলত মোবাইলটা সঠিক কার্যক্ষমতা দেখাতে পারছে না। তো একইভাবে আপনার ব্রয়লারে যেহেতু একটা সময় পর 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 গিয়ে এগুলো পরিবর্তন হবে, যেমন আপনি আস্তে 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 বার্ধক্যে পৌঁছাবেন, একইভাবে আপনার ব্রয়লারেরও কার্যক্ষমতা কমতে থাকবে। তো সেই কারণে কার্যক্ষমতা ফেরানোর জন্য আপনাকে আগে কি করতে হবে, হিসাব করতে হবে যে আমার ব্রয়লারের ইফিসিয়েন্সি ঠিক আছে কিনা। আপনি যদি হিসাবই না জানেন তাহলে এটা ইফিসিয়েন্সি হচ্ছে না ইফিসিয়েন্সি কি এটা তো বুঝবেন না। তো যেহেতু বুঝবেন না, সেহেতু আপনি ইফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য আপনি কোনো কাজ করতে পারবেন না। যেমন এটা হিট লস হইতে পারে, প্রেশার লস হইতে পারে, তারপরে আরো অন্যান্য বিভিন্ন রকম লস হইতে পারে। তো এইগুলা কোথায় লস হচ্ছে সেটা আপনার তো মাথায় থাকবে না যদি আপনি এইটা কিভাবে ক্যালকুলেশন করে, কিভাবে বের করে এগুলো না জানেন। তো সেই জন্য আপনাকে ব্রয়লারের এফিসিয়েন্সি কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেইগুলো জানতে হবে, এবং জানার জন্য আমাদের কোর্সে আপনাকে এই জিনিসগুলো একবারে ক্লিয়ার ভাবে শেখানো হবে। এরপরে ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করতেছেন, ওই ফ্যাক্টরিতে এই যে কিছুক্ষণ আগে যেমন বললাম যে আপনার ইফিসিয়েন্সি লস হচ্ছে বা আপনার প্রেশার লস, টেম্পারেচার লস এগুলো হচ্ছে, একইভাবে আপনার ব্রয়লারের মাধ্যমে গ্যাস লস হচ্ছে। তারপরে এই যে স্টিম গুলো ব্যবহার করার কথা ছিল, ব্যবহার করার আগেই আপনার বিভিন্ন জায়গায় লিকেজ আছে, ট্রাপ নষ্ট হয়ে গেছে, সেই জায়গা দিয়ে বের হচ্ছে, ইনসুলেশন ড্যামেজ হয়েছে, যার কারণে ওই জায়গা দিয়ে কনডেন্স তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্য কি করতে হবে, আপনাকে এনার্জি অডিট করতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় পর, এটা 1 বছর পর পর আপনার ব্রয়লারে ইন্সপেকশন করা হয়, গভর্নমেন্ট থেকে করে। তো এই ইন্সপেকশনটা করার সময়ও কিছু ডকুমেন্ট তৈরি করতে হয়, সেই ডকুমেন্ট গুলো সাবমিট করতে হয়। তারপরে যখন ইন্সপেক্টর আসে সেই সময় কিছু কার্যক্রম থাকে, হাইড্রোলিক টেস্টের একটা প্রসিডিউর আছে, হাইড্রোলিক টেস্টের রিপোর্টের একটা প্রসিডিউর আছে। এই প্রসিডিউর গুলো মেনটেন করে আপনাকে ইন্সপেকশন কমপ্লিট করতে হবে, না হলে পরবর্তীতে আপনি আর ওই বয়লারটা ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই কাজগুলোও জানতে হবে। এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি একটা চাকরিতে জয়েন করেছেন, চাকরিতে জয়েন করার পরে সেখানে বলেছে ঠিক আছে আমাদের তো ডিসেম্বরে ইন্সপেকশন হবে, তো আপনি আমাদের যে ডকুমেন্ট গুলো আছে এগুলো রেডি করেন। আপনি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন যে কি ডকুমেন্ট লাগে, কোথায় কি করে বা কিভাবে কি করতে হয় আমি তো জানি না। সেই ক্ষেত্রে আপনার সেইখানে মানে স্টেবল করা বা ভবিষ্যতে ইনক্রিমেন্ট পাওয়া বা পদোন্নতি পাওয়া এগুলো কঠিন হয়ে যাবে যে আপনি তো এটাই জানেন না। আপনি নাকি 5 বছর বয়লারে চাকরি করে আসছেন বা ইউটিলিটি ডিপার্টমেন্টে চাকরি করে আসছেন, একটা বয়লার ইন্সপেকশনের সময় কি ডকুমেন্ট লাগে এটাই বুঝেন না, তাহলে আপনি কি চাকরি করে আসছেন। পরবর্তীতে দেখবেন যে সবার ইনক্রিমেন্ট হচ্ছে, আপনার ইনক্রিমেন্ট আটকে যাচ্ছে, কারণ ওই যে একদিন কালার হয়েছেন ওইটার জন্য সারা বছর এটা রেস্ট তুলতেছে। তো সেই জন্য আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, এবং শেখার ক্ষেত্রে আমাদের কোর্স থেকে শিখতে পারবেন। আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করতেছেন, কিছু টাকা বেতন পাচ্ছেন, বেতন নিয়ে আপনি বাড়িতে যাচ্ছেন, যাওয়ার পরে আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার বাবা মা তাদেরকে সুখী রাখতেছেন, খুশি রাখতেছেন। কিন্তু এই সুখী এই খুশি মুখটা দেখতে পারবেন না, মুখগুলো মলিন হয়ে যাবে যদি তারা বিভিন্ন রকমের অসুস্থতায় ভুগতে থাকে। তো যেহেতু তারা অসুস্থতায় ভুগবে, আলটিমেটলি আপনাকেই এইগুলা ভোগ করতে হবে। তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া, 2 দিন পর পর ছুটি নেওয়া, কিংবা আপনি নিজেও অসুস্থ যদি হয়ে পড়েন সেই ক্ষেত্রে আপনার কি হবে, স্বস্তিটা নষ্ট হবে। তো এইগুলা কেন হবে, যদি আপনি সঠিকভাবে আমাদের প্রকৃতিটাকে টিকিয়ে না রাখেন। আপনি যদি আমাদের প্রকৃতির যে ভারসাম্য আছে এই ভারসাম্যগুলো নষ্ট করে ফেলেন, দেখা গেল যে আপনি আপনার বয়লার দিয়ে কালো ধোঁয়া বের করতেছেন, আরেকজনের বয়লার দিয়ে কালো ধোঁয়া বের করতেছে, আরেকজন তার ব্লো ডাউনের পানিগুলা নদী নালার মধ্যে ফেলে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সেইখানকার জলজ উদ্ভিদ, জলজ পরিবেশ যেটা সম্পূর্ণটা নষ্ট হয়ে যাচ্ছে।
পচা গন্ধ হচ্ছে, সেইটার আশেপাশে দিয়ে যখন মানুষ যাচ্ছে সেখান থেকে তার মধ্যে জীবাণু প্রবেশ করতেছে। এইভাবে আস্তে আস্তে আপনার মাধ্যমে আরেকজনের মাধ্যমে সবাই অসচেতন ভাবে চলতেছে। একটা পর্যায়ে গিয়ে আপনি অসুস্থ হবেন, আপনার ফ্যামিলি মেম্বাররাও অসুস্থ হবে। তখন কি হবে? সবাই অস্বস্তিতে ভুগবেন। সেই কারণে আমাদের পরিবেশকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে জানতে হবে যে পরিবেশ অধিদপ্তর থেকে কোন কোন রুলস গুলো আছে, সেই রুলস গুলো আমরা নিজেরা কিভাবে মানবো, আমাদের ফ্যাক্টরিকে কিভাবে কনভিন্স করবো এগুলা মানানোর জন্য, এবং সেই ক্ষেত্রে এগুলা মেনে চললে কি ধরনের উপকার হবে, আর যদি না মানে সেই ক্ষেত্রে সরকারি বাধ্যবাধকতাগুলো কি কি, কোন ধরনের জরিমানা হতে পারে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন আপনি চাইলে এখন সেন্ট মার্টিনে ঘুরতে যাইতে পারবেন না, ওইখানে নির্দিষ্ট রুলস ল ফলো করে তারপরে আপনাকে নির্দিষ্ট প্রসিডিউর মেনে যেতে হবে। একইভাবে আপনি চাইলেই আপনার বয়লারের ব্লোডাউনের পানি, বয়লারের কালো ধোঁয়া বের করে প্রকৃতিতে ছেড়ে দিতে পারবেন না। এগুলোর জন্য কিছু রুলস রেগুলেশন আছে। এখন আপনার ফ্যাক্টরিতে মানে না, আপনি 5টা জায়গায় চাকরি করেছেন, সেখানে এগুলা মানে না, এই জন্য যে পৃথিবীর কোথাও মানে না বা বাংলাদেশে মানাই হয় না, বিষয়টা এরকম না। যেদিন ধরা পড়বেন সেদিন আপনার চাকরিও যাবে, আপনার বসের চাকরিও যাবে। টিম ম্যানেজমেন্টটা একটা গুরুত্বপূর্ণ স্কিল। এটা আপনি বয়লারের চাকরির জন্য প্রয়োজন হবে এরকম না, যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো কাজের জন্য আপনাকে টিম ওয়াইজ কাজ করতে হবে। আপনি কখনোই এককভাবে কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে টিম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। এই টিম ম্যানেজমেন্টের কিছুটা হইলেও ধারণা আমি আমাদের কোর্সে দেওয়ার চেষ্টা করব। কিভাবে করবেন, কিভাবে করলে ভুল হবে, কিভাবে করলে আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন, এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব। ধরেন আপনি 1 মাসে আপনার বয়লার দিয়ে স্টিম উৎপাদন করে ওই স্টিমের দাম ফেলেছেন, মানে দাম যেটা পড়েছে আর কি, 1 টন স্টিমের দাম পড়েছে 5,000 টাকা সাপোজ। পরের মাসে 6,000 টাকা পড়ছে। পরের মাসে হিসাবই করা হয় না, কি এক যন্ত্রণা, হিসাব করলে দেখে খরচ বাড়ে, বা কিভাবে হিসাব করে এটাও বুঝি না, কেমনে যে করে। এই একজনের থেকে শুনলাম এদের 2,000 টাকা পড়ে, আমি হিসাব করতে গেলে 5,000 টাকা তো কুলাতে পারি না। তো এরকম যদি হয়, আপনার বয়লার দ্বারা স্টিম যেগুলো উৎপাদন হচ্ছে কত টাকা দাম পড়তেছে, কিভাবে দাম হচ্ছে মানে নির্ধারণ করে, বা অন্যান্য যে সকল অ্যানালাইসিস গুলা করা প্রয়োজন, এইগুলা মূলত আপনাকে করতে হবে। এছাড়াও ধরেন আপনার বয়লারের ফরোসেল নষ্ট হয়েছে, ব্লোরাউন্ড ভালভ নষ্ট হয়েছে, গেজ গ্লাস নষ্ট হয়েছে, তো ওই সময় তো আপনাকে কিনে আনতে হবে। এখন আপনি কোনটা সিলেক্ট করবেন? একটা সিলেক্ট করেছেন যেটা মূলত 5 কেজি প্রেসারের বয়লারের জন্য উপযুক্ত। আপনার মনে হয়েছে যে এটাও গেজ গ্লাস, ওইটাও গেজ গ্লাস, দেখতে তো একই রকম কাছাকাছি, তাহলে আমি একটা কিনলেই হয়। এটার দাম 10,000 টাকা চাচ্ছে, ওইটার দাম 2,000 টাকা চাচ্ছে, তাহলে আমি কম টাকাটাই কিনি। ফ্যাক্টরিতেও ভালো থাকবো, দামও কম লাগবে, ব্যবহারও করতে পারবো, একই জিনিস। আপনি নিয়ে আসলেন, নিয়ে এসে লাগাইছেন, ফুটে গেছে, দেখা যাচ্ছে যে ওখান থেকে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে। কেন হয়েছে? প্রেসার এবং টেম্পারেচারের সাথে সুইটেবল হয় না এটাই। এবং বিভিন্ন রকমের কোড আছে, আইএসও কোড আছে, বিএনবিসি আছে, তারপরে বিভিন্ন রকম কোড আছে। এই সকল কোডগুলো মেইনটেইন করে একটা মেশিনারিজ, একটা যন্ত্রাংশ কিনতে হয়। আপনি এগুলো না বুঝলে মূলত কিনবেন ঠিকই, কিন্তু সঠিকটা বাছাই করতে পারবেন না। সেই জন্য আপনাকে এইগুলো বাছাই করা বা কস্টিং হিসাব করা, এইগুলা কিভাবে করতে হবে আমাদের কোর্সে মূলত শেখানো হবে। এরপরে আপনি ধরেন সব শিখেছেন, সব কিছু জানেন, কিন্তু একটা সিভি তৈরি করতে পারেন না। কিভাবে একটা সিভি তৈরি করতে হয়, সিভিতে কোন কোন তথ্যগুলো থাকা প্রয়োজন, এইগুলো আপনি সঠিকভাবে বুঝেনই না। আপনাকে বলছে যে একটা সিভি দেন, আপনি আপনার এলাকা থেকে কম্পিউটারের দোকান থেকে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনার বড় ভাইকে বলছেন যে ভাই সিভি তৈরি করতে হয় কিভাবে, আপনাকে বলছে যে সিভি কিভাবে তৈরি করতে হয় এটা বুঝিস না, আমারটা নিয়ে যায় দেখে দেখে তৈরি কর। অথবা আপনাকে একটা ডকুমেন্ট ফাইল দিয়ে দিল, বললো এটাই তোর নামে চালিয়ে দে, এখানে কিছু পরিবর্তন কর। আপনি হুবহু ওইটারই শুধু নাম ঠিকানাগুলো পরিবর্তন করেছেন, যেহেতু একই কলেজ থেকে একই ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কলেজের বড় ভাই, সেই ক্ষেত্রে তার বিষয়গুলোই আপনি নিজের হিসেবে চালিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আপনার এই সিভি দিয়ে মূলত ইন্টারভিউয়ের জন্য কলও আসে না, কেউ আপনাকে ডাকেও না, আপনার চাকরিও কোথাও হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনার এই সিভিটা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না। বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিভাবে তৈরি করতে হবে, কোন কোন তথ্যগুলো মূলত একটা সিভিতে ইনক্লুড করতে হবে, এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে আপনি সারা বছর ধরে যদি প্রত্যেক দিন 100টা জায়গাতেও অ্যাপ্লাই করতে থাকেন, আপনার ইন্টারভিউ কল আসবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি অভিযোগ করবেন যে বিডি জবসে শত শত চাকরির অ্যাপ্লাই করি, আমার মামা খালো নাই, যার কারণে চাকরি পাচ্ছি না।
মূলত আপনি সঠিক তথ্যটা সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন না জন্য তাদের কাছে ইমপ্রেসড হওয়ার মতন কোনো তথ্য যাচ্ছে না, যার কারণে আপনি কল পাচ্ছেন না। তো সেই কারণে আপনাকে কি করতে হবে, সুন্দরভাবে সঠিক করে একটা সিভি তৈরি করতে হবে, করে সেটাকে সঠিক উপায়ে মেইল করতে হবে। এরকম না যে একটা সার্কুলার পাইছেন, একটা সিভি লাথি দিয়ে ফেলে দিয়েছেন, ওইখানে গিয়ে পড়ে স্যার আপনাকে কল দিয়ে ডেকে নিয়ে যাবে যে স্যার আসেন আপনাকে আমরা খুঁজছি, বিষয়টা এরকম না। আপনাকে অবশ্যই সঠিক প্রসিডিউর মেনটেন করে একটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে, সেই ক্ষেত্রে আপনি চাকরি পাওয়ার আশা করতে পারেন, যেহেতু এটা প্রতিযোগিতামূলক চাকরির বাজার। আর এই বাজারে আপনাকে চাকরি পাইতে হলে অবশ্যই সঠিক প্রসিডিউর মেনটেন করে স্কিল অর্জন করে তারপরে একজনের কাছে যায় বলতে হবে যে ভাই আমার এই স্কিল আছে, এই যে নাম আমার তথ্য, আমাকে দেখো একটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার মতন পরিবেশ করে দেওয়া যায় কিনা। আপনি বড় ভাইকে বলেন যে ভাই আমাকে চাকরি দেন, চাকরি দেন, চাকরি দেন, আপনার বড় ভাই আপনার মুখ দেখবে, দেখে তার বলবে যে তোর মতন কতজন আছে, আমার পরিচিত আমার খালাতো ভাইকে আমি চাকরি নিয়ে দিতে পারছি না, তোকে কি আমরা চাকরি নিয়ে দেবো? তোর কি চেহারা দেখে চাকরি হবে নাকি? সিভি যেটা বানাইছে এটাতে তো কিছুই লেখা নাই। এগুলো বলবে না, কিন্তু এগুলো আপনাকে বলবে ঠিক আছে সিভিটা দিয়ে নাও, আমি দেখবো, আমি চেষ্টা করতেছি, কোথাও লাগলে আমি পাঠিয়ে দিব, কিন্তু আসলে ঘোড়ার ডিম করবে, কিছুই করবে না। সিভিটা নিয়ে কোথায় রাখছে সেটাও বলে যাবে একদম। আপনি ফোন দিয়ে বলবেন যে ভাই আমার সিভিটা তো পাচ্ছে না, সিভিটা একটু শেয়ার করেন না, বলবে যে আমি কোথায় রাখছি আমি খুঁজে পাচ্ছি না। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এটা। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে সঠিকভাবে এটা বুঝিয়ে তারপরে সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে। সেটা পৌঁছানোর জন্য যেই প্রসেসগুলো ফলো করতে হবে সেটা আমাদের এই কোর্সে শেখানো হবে। যদিও কোর্স ফি 1000 টাকা, তারপরেও আপনাদের এই প্রত্যেকটা বিষয় এমন ভাবে শেখানো হবে যেন আপনার এটা কাজে লাগে। এমন না যে 1000 টাকার জন্য আপনি মনে করবেন যে আমাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে হুদাই এখানে বসায় রাখে, মাস শেষে টাকা নিয়ে যাবে, কিংবা একটা সার্টিফিকেট দেওয়ার কথা বলছে, এটা আসলে দিবে না, ফাও ফাও টাকা নেবে। অলরেডি অনেকে কোর্স করেছে, তাদের থেকেও আপনারা জানতে পারেন। আমাদের যেহেতু অলরেডি 12তম কোর্স চলে, সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে, আল্লাহর রহমতে অনেককেই শেখানোর সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে তাদের থেকেও জেনে তারপরে আপনারা যদি চান শিখতে পারেন।